গল্প, হরর গল্প লিখতে চেয়েছিলাম। বেশ কয়েকটা সায়েন্স ফিকশন গল্পের প্লট মাথার মধ্যে ঘুরছে। ব্যাপারটা বিরক্তিকর। কল্পনায় নিজেকে দেখি অন্য একটা গ্রহে হেঁটে বেড়াচ্ছি। আকাশের রং বেগুনি সেই গ্রহে। বড় বড় নীল রঙের গাছ, হিজিবিজি পাতা তাতে। দূরের মাঠে একটা বিশাল স্পেসশিপ ভেঙে পড়ে আছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকজন ভিনগ্রহের অধিবাসীর মৃতদেহ। অথবা নিউ ইয়র্ক শহরে একা হাঁটছি আমি। পুরো শহরটা জনশূন্য। গবেষণাগারে নতুন একটা ভাইরাস আবিষ্কার করেছিল স্থানীয় বিজ্ঞানীরা। কিভাবে যেন কাচের জার ভেঙে সেই মৃত্যু ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়েছে। পুরো পৃথিবীর সব মানুষ মারা গেছে, বেঁচে আছি আমি একা। একদিন পত্রিকায় পড়লাম, যেভাবে সমুদ্র দূষিত হচ্ছে তাতে আগামী 40 বছর পর সমুদ্রে আর কোনো জীবিত প্রাণী, মাছ আর শ্যাওলা থাকবে না। আমি নিজে খুব নামকরা এক সি ফুড রেস্টুরেন্টের বাবুর্চি। খবরটা পড়ে বিশাল এক স্যামন হাতে নিয়ে ভাবছিলাম, তাহলে 40 বছর পর সি ফুড রেস্টুরেন্টগুলোতে কি বিক্রি হবে? প্রোটিন দিয়ে তৈরি কৃত্রিম মাছের ফালি। চট করে একটা গল্পের প্লট পেয়ে গেলাম। আমাকে মাছ হাতে চিন্তা করতে দেখে আমার বস চিৎকার করে বলল, মাছটা কেটে রান্না করে ফেলো মিলন, ও মারা গেছে। এর জন্য 1 মিনিট শোক পালন করার কোনো দরকার দেখি না। মুচকি হেসে মাছটাকে ফালি করতে ব্যস্ত হয়ে পড়লাম। এরই মধ্যে টিঙ্কু ভাই ওরফে কাজী শাহনূর হোসেনকে ফোন দিলাম। জানালাম, ভাই, কতগুলো সায়েন্স ফিকশন গল্প উড়ন্ত সসারের মতো আমার মাথার ভেতর সাই সাই করে ঘুরছে, কি করব? টিঙ্কু ভাই বললেন, মিলন, তুমি বরং 2-1টা হরর গল্প দাও দেখি। খুবই চাহিদা আধি ভৌতিক গল্পগুলোর। চাহিদা কথাটা বেশ পছন্দ হলো আমার। চাহিদা মানে যোগানের তুলনায় সরবরাহ কম। আর সেই কাজে শাহনূর ভাই আমার হাত চাইছেন না। নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে হতে লাগলো। সায়েন্স ফিকশন দ্বীপান্তরে যাক। চটজলদি জোগাড় করে ফেললাম ডজনখানেক ভৌতিক উপন্যাস আর গল্প সংকলন, সবই ইংরেজি। স্থানীয় ভিডিও দোকান থেকে এক দৌড়ে গিয়ে নিয়ে আসলাম 5 কেজি ডিভিডি, সবই হরর। দ্য এক্সরসিস্ট থেকে ঘোস্ট রাইডার পর্যন্ত প্রাথমিক ধারণা নেওয়ার জন্য এগুলো দরকার। আমার জীবনে সম্পূর্ণ ভৌতিক যে বইটা প্রথম পড়েছিলাম তা হচ্ছে ভূত পেত্নী। নিউজ প্রিন্টের ইয়া বড় এক বই, এক কথায় রোমহর্ষক। গল্পগুলো প্রায় সবই আজও মনে আছে। আজ এতগুলো বছর পর আবার শুরু করলাম ভূত চর্চা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেস্টুরেন্টে রান্না করি। রাতে বাড়ি ফিরে গোসল আর খাওয়া শেষ করে রুমে হিটার ছেড়ে কম্বলের তলায় ঢুকে পড়ি। বাইরে ঝুম ঠান্ডা, আর ঘরের ভেতর চলছে রক্তহীন করা ভয়াল সব ছবি। রুমে হোম থিয়েটার থাকায় সপ্তাহখানেকের মধ্যে প্রতিবেশী সবাই জেনে গেল মিলনের মানসিক সমস্যা দেখা দিয়েছে। সারাক্ষণ সে ভয়াল ছবি দেখছে আর সেরা ভৌতিক গল্প সংকলন পড়ছে। মোটামুটি উপভোগ করছি। ইতিমধ্যে রামগোপাল ভার্মার হরর ছবিগুলো পর্যন্ত দেখে ফেলেছি। ভিডিও দোকানের চালবাজ ছোকরা আমাকে কিংকং ছবিটা পর্যন্ত গছিয়ে দিয়েছে। হারামি কোথাকার। এর মধ্যে এক কলমও লিখিনি কিছু। তো আসলে সব একই। বাংলাদেশের ভূতের গল্পের পটভূমি হয় অমাবস্যা রাত আর টিপ টিপ বৃষ্টি। বাইরের দেশে হয় ভরা জ্যোৎস্নার রাত আর ঝুরঝুরে বরফ। প্রতিটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে। আমারও হলো। একদিন বাড়িওয়ালা এসে বিরক্ত হয়ে বলল, তোমার সমস্যা কি বলো তো? দিনরাত শুধু হরর ছবি দেখছো, কারণটা কি? বাড়িওয়ালা বুড়ো আমার খুব ভালো বন্ধু। সব বললাম। উৎসাহে বগল বাজাতে লাগলো বুড়ো। বলল, আরে, তুমি মানুষের বাস্তব অভিজ্ঞতাগুলো সংগ্রহ করে লেখো না কেন? চমৎকার হবে। এইসব ক্রুশ ফুরুশ, হোলি ওয়াটার, কফিন বাদুর, কালো জাদু, ডাইনি, ভ্যাম্পায়ার,
ওয়ারউলফ, জম্বি, ভূত অনেক হয়েছে, নতুন কিছু করো। তাই তো, মুগ্ধ হলাম বুড়োর আইডিয়াতে। জলদি এক কাপ কফি ধরিয়ে দিয়ে বললাম, তা তোমার জানা মতে কোনো ভৌতিক গল্প আছে নাকি? থাকবে না কেন? দাড়ি চুবিয়ে কফি খেতে খেতে বলল বুড়ো, এই বাড়িতেই তো একটা ঘটনা আছে। নিচতলার বাম দিকের 1 নম্বর রুমটা আছে না, তাতে থাকতো এক বুড়ি, দিনরাত মদ গিলত। একটা হাবাগোবা ছেলে ছাড়া ত্রিভুবনে আর কেউ ছিল না বুড়ির। প্রত্যেক রাতে মাতাল অবস্থায় টলতে টলতে বাথরুমে যেত। এক রাতে বাথরুম থেকে ফেরার পথে কিভাবে যেন পিছলে পড়ে ঘাড় মটকে মারা যায় বুড়ি। সে প্রায় 10 বছর আগের কথা। তারপর আর কি, এবারে অনেক বাসিন্দা নাকি রাতের বেলা বুড়িকে হাঁটাচলা করতে দেখেছে। আমি অবশ্য দেখিনি। এটা একটা গল্প হতে পারে না? পারে। সায় দিলাম বাড়িওয়ালা বুড়োকে। ঠিক করলাম কিছু গল্প শুনতে হবে অন্যের মুখে, সত্যি ভূতের গল্প। সে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। সিডনি শহরে আমি খুবই রুটিন মেনে চলি। ঠিক 12টায় রাত বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ি। এখন বাজে রাত 2টো। পাশের ইলেকট্রিক ঘড়িতে টকটকে লাল সংখ্যায় দেখতে পাচ্ছি। পুরো বাড়িটা কবরখানার মতো নিঝুম, শব্দহীন। পরিষ্কার শুনতে পাচ্ছি কাঠের সিঁড়ি দিয়ে উঠে বাইরের কাঠের বারান্দাতে কে যেন হাঁটাহাঁটি করছে। হাঁটার শব্দটাও কেমন যেন অদ্ভুত, যেন পা টেনে টেনে ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে কেউ। ব্যাপার কি? প্রায় বছরখানেক এ বাড়িতে আছি, কাউকে এত রাতে বারান্দাতে হাঁটতে দেখিনি, শব্দও শুনিনি। বাধ্য হয়ে চট করে উঠে পড়লাম। দরজা খুলে বেরিয়ে এলাম বারান্দাতে। কাঠের চওড়া বারান্দা, ছোট্ট একটা আলো জ্বলছে, তাতে সবই সুন্দর দেখা যাচ্ছে। সেই আলোতে পরিষ্কার দেখলাম বারান্দার শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা। গায়ে ঘুমের পোশাক, সাদা চুলগুলো এলোমেলো, পচা লিচুর মতো একজোড়া চোখ, মুখের চামড়া যেন মাকুসার জাল, হাত পায়ের চামড়া কুচকানো, বা হাতে সস্তা এক লাল মদের বোতল। আমাকে দেখে ভয়াল হাসি দিল বুড়ি। ফ্যাসফ্যাসে গলায় বলল, সরি ডার্লিং, বিরক্ত করলাম বোধ হয়। আসলে ঘুমোতে পারছিলাম না। চলবে নাকি এক পাত্র? হাঁ করে তাকিয়ে রইলাম। ব্রেনটা জমে টকদই হয়ে গেছে। অভিযোগের সুরে বুড়ি বলল, আর বলো না ডার্লিং, বাথরুমটা এত পিচ্ছিল যে একটু হলেই পড়ে গিয়ে ঘাটটা মটকে যেত। না, তা খাবে নাকি এক পাত্র? বলেই আবার হাসল বুড়ি। তার ঘষা কাচের মতো দু চোখে ঝিক করে উঠল অশুভ কি যেন। চরম আতঙ্কে ডুবে গেলাম। এই সেই বুড়ি, 10 বছর আগে মারা গেছে। পরিবেশটা যেন থমকে গেছে। মনে হচ্ছে পৃথিবীর সব অশুভ আত্মাগুলো আজ এই বাড়িতে উঠে এসেছে। আজ এক ভয়াল রাত। কারা যেন ফিসফিস করে কথা বলছে আশেপাশে। এই চরম অবস্থার মধ্যেও ঘাড় ফিরিয়ে নিচে তাকালাম। ওখানে দুজন বুড়ো বসা, খিকখিক করে হাসছে। একজন বুড়ো গলা উঁচিয়ে বলল, মিলন, ভালোই হলো তুমি উঠে পড়েছ, নিচে চলে এসো। গলার স্বরটা আমার বাড়িওয়ালা বুড়ো মাইকেলের। সাথে আরেক বুড়ো, সে নিচতলার এক ভাড়াটে, বেকার অভিনেতা। এত রাতে বুড়ো বুড়ির মেলা বসেছে নাকি? নাকি এই বুড়ো বাড়িওয়ালা আর বেকার অভিনেতা দুজনও মৃত, মারা গেছে অনেক আগে, আজ রাতে জেগে উঠেছে আমার জন্য। 1 বছরের বাচ্চার মতো ধীরে ধীরে নিচে নেমে এলাম সিঁড়ি বেয়ে। আমার পেছন পেছন অনুসরণ করে এলো সেই মরে যাওয়া বুড়ি। ও মা, নিচে দেখে 2 বুড়ো আসর বছিয়ে রেখেছে। সামনের টেবিল ভর্তি মাছের পিঠা, ফিশকেক, বাউল ভর্তি পান্তা, চিংড়ি ভাজা আর 1 বোতল গ্রিক মদ। বুঝলে কি না? আসর জমানোর ভঙ্গিতে বলল বাড়িওয়ালা। আমার বান্ধবী হঠাৎ এসে হাজির হয়েছে মেলবোর্ন থেকে। তো হোটেলে ওঠার কি দরকার? নিয়ে এলাম নিজের বাড়িতে। ছোট্ট একটা আয়োজনও করে ফেললাম। নাও 1 ঢোক অজু খাও। কাল তো রবিবার, কাজ নেই, অসুবিধা হবে না। পরিষ্কার কাচের গ্লাস ভর্তি পানীয় এলো, তাতে চমৎকার মৌরির সুগন্ধ। বেকার অভিনেতা তিমি মাছের মতো গিলছে। আমার পাশে বুড়ি বসা। আকাশ ভর্তি তারা,
চমৎকার একটা রাত। ভয়ের বদলে আমার খুব রাগ হলো। ইচ্ছে হলো তিনটাকে একটা বস্তার ভেতর ভরে দুর্মুজ দিয়ে পিটাই। রাশিয়ান রূপকথা গল্পগুলোতে দুষ্ট ভূতগুলোকে যেমন করা হয় আর কি। ওহ, কি ভয়টাই না পেয়েছি। আসল ভয়ের ঘটনা ঘটল মাসখানেক পরে। এক রাতে মাতাল হয়ে যখন বাড়ি ফিরলাম, রাত তখন মাত্র 10টা। আমাদের বিশাল এই বাড়িটা রাত 8টার পরে নিঝুমপুরি হয়ে যায়। আর মাঝে মধ্যেই সবাই যেন কোনো চুলোয় চলে যায় একসাথে। রুমে ঢোকার আগে দোতলার কমন বাথরুমে ঢুকলাম হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হবার জন্য। তারপর বাড়িওয়ালার রুমে কফি খেতে খেতে লম্বা একটা আড্ডা দেয়া যাবে। বাথরুমে ঢুকেই সোজা বেসিনের দিকে এগিয়ে গেলাম বাতি না জ্বেলেই, এবং বুঝতে পারলাম আমি একা নই, আরও কেউ আছে। অস্বাভাবিক কিছু। হ্যাঁ, বেসিনের ডান দিকে যেখানে শুধু দেয়াল থাকার কথা সেখানে দাঁড়িয়ে আছে লোকটা। বাথরুমে আলো নেই বটে, কিন্তু বাইরের বসার রুমের আলোতে সব দেখা যাচ্ছে। আমি হলফ করে বলতে পারি আমার জীবনে এমন বীভৎস আর কুৎসিত মুখ আগে কখনোই দেখিনি। চোখ দুটো পিশাচের মতো, মুখটা পাথুরে, যেন মৃত মানুষ, ভাবলেশহীন অভিব্যক্তি। আতঙ্কের এক মুখোশ যেন তাকিয়ে আছে আমার দিকে, শুধু মুন্ডুতাই আছে তার, হাত পা আর কিচ্ছু নেই। আতঙ্কে চিৎকার করে উঠতে গিয়েও থেমে গেলাম। দৌড়ে প্রথমে বাতিটা জ্বাললাম। উজ্জ্বল আলোতে দেখলাম লোকটা আর নেই। বদলে দেয়ালে সোনালি কাঠের একটা বড় ফ্রেম দেখা যাচ্ছে, খুবই সুন্দর ডিজাইন করা। বিরক্ত হয়ে বাড়িওয়ালার রুমে চলে এলাম। বেচারা তখন গ্রামোফোনে শিকাগো শহরের জায়াজ শুনছে, আর তামাক পাতা দিয়ে সিগারেট বানাচ্ছে নিজের হাতে। আমাকে দেখে খুশি খুশি গলায় বলল, দেখো, তুমি সব সময় অভিযোগ করো বেসিনের সামনের আয়নাটা ঝাপসা, চেহারা দেখা যায় না। তাই আজকে অনেক খুঁজে চমৎকার একটা আয়না নিয়ে এসেছি। ফ্রেমের কাজগুলো দেখলে মুগ্ধ হবে। জলদি বাথরুমে গিয়ে দেখে এসো। টাকা দিলেও আজকাল এমন জিনিস পাওয়া যায় না। হ্যাঁ, সায় দিলাম। টাকা দিলেও এমন ভয় পাওয়া যায় না। শেষ পর্যন্ত নিজের চেহারা দেখে নিজেই ভয় পেলাম। না, হরর ছবি দেখা বন্ধ করতে হবে দেখছি। বেশ কয়েক মাস কেটে গেছে, হরর ছবি দেখা বন্ধ করেছি। শেষ যে ছবিটা দেখেছি সেটা লন্ডনের পটভূমি। এক মহিলা পার্টি থেকে হালকা মাতাল হয়ে স্টেশনে এসেছিলেন ট্রেন ধরার জন্য। শীতের রাত, স্টেশনটা মাটির নিচে। মহিলা আর আরও কয়েকজন অপেক্ষা করছে শেষ ট্রেনের জন্য। অপেক্ষা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন ভদ্র মহিলা। ঘুম ভাঙার পর দেখেন শেষ ট্রেন চলে গেছে কবেই, বন্ধ হয়ে গেছে স্টেশন। বাইরে থেকে তালা দেয়া, সব লাইট অফ করা। ভেতরে আটকে আছেন তিনি। একা না, তিনি একা নন। ভেতরে কেউ বা কিছু একটা আছে, অশরীরী কিছু একটা। মাঝখানে খুব ব্যস্ত হয়ে পড়লাম। নতুন ধরনের কিছু খাবার ছাড়ার চেষ্টা করছিলাম রেস্টুরেন্টটায়। কিছু খুব ভালো চলছে, কিছু চলতে চাইছে না। আমার এক শাগরেদ আমাকে বলল, মামা, আমার স্টকে কিছু গল্প আছে, সত্য ঘটনা শুনবেন? 100% সত্য। ভয়ে পিলেটা আবার কি জিনিস, চমকে যাবে আপনার। তারপর সে টমেটো কাটা বন্ধ করে গল্প শুরু করলো। গল্পটা এরকম। অনেক আগের কথা। আমার এক মামা ছুটির দিনে মফস্বল থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি মফস্বলে চাকরি করতেন, মামি থাকতেন গ্রামে। সেদিন হাটবার থাকায় বিশাল এক ইলিশ মাছ কিনলেন মামা, মাত্র 10 টাকায়। আজকাল তো 10 টাকায় গুড়ের বাতাসও কিনতে পাওয়া যায় না। মাস্টার ফুলকোতে খড় কুটো দিয়ে তৈরি দড়ি ঢুকিয়ে হাতে নিয়ে ঝুলাতে ঝুলাতে চললেন মামা। পিঠের পুটলিতে মামির জন্য আলতা, কিছু কাচের চুড়ি, একটা সহজ রন্ধন প্রণালীর বই, আরও টুকিটাকি কিছু জিনিস। হাটটা শেষ হবার পর বিশাল এক মাঠ, আমরা বলতাম শ্মশানতলির মাঠ। এই মাঠের ঠিক মাঝখানেই আছে একটা বটগাছ।
জায়গাটা ভালো না, কিন্তু হ্যাঁ, আমার মামা ছিলেন খুব সাহসী মানুষ। আমার সাগরেদদের গল্প এ পর্যন্ত আসতেই আমি বাধা দিয়ে বললাম আমার সাগরেদদের গল্প এ পর্যন্ত আসতেই আমি বাধা দিয়ে বললাম, বটগাছের নিচে আসতেই তোমার মামাকে নাকি সুরে কেউ বলেছিল, এই মাছ দিয়ে যা। সাগরেদের চোখ দুটি দই বড়ার মতো গোল্লা গোল্লা হয়ে গেল। সেই মুহূর্তে ওকে দেখাচ্ছিল ঢাকাই ছবির এক ভিলেনের মতো। সে খুব মোটা, কালো আর ভয়াবহ নোংরা ভাষায় সংলাপ দেয়। আপনি কি করে জানলেন? অবাক হয়ে প্রশ্ন করল বেচারা। আরে হারামজাদা, এই গল্প আমি ৩৩ কোটিবার শুনেছি। দাঁত মুখ খিচিয়ে বললাম আমি। সবার মামার জীবনে ঘটেছে এ ঘটনা। সবাই ইয়া বড় মাছ কিনে বাড়ি ফিরছিল। গাছতলায় আসতেই কেউ তাদের কাছে মাছ চেয়েছিল। সবাই ছিল ভীষণ সাহসী, তাই মাছ না দিয়ে বাড়ি ফিরেছিল। বাড়ি ফিরে দেখে মাছটা পচা। সবার মামি তখন কড়াইতে তেল গরম করছিল মাছ ভাজার জন্য। এমন সময় জানালে দিয়ে কালো কুৎসিত একটা ভয়াল হাত ঢুকিয়ে সেই ভূতটা বলেছিল, এই মাছ দে। তখন মামি সেই হাতের মধ্যে গরম তেল ঢেলে দিয়েছিল বুদ্ধি করে, কারণ মামিও ছিল সাহসী। সাথে সাথে বিকট এক চিৎকার। পরদিন সকালে সবাই গিয়ে দেখে রান্নাঘরের পিছনে একটা কালো বাদুর বা কাক বা বিড়াল মরে আছে। ঠিক না? সবার মামা এই গল্পের হিরো, কারো দুলাভাই, কাকা, খালু এই গল্পের নায়ক না, যত সব। আমার সাগরেদের মনটা খারাপ হয়ে গেল। বেচারা ভেবেছিল আমাকে অভিভূত করে দেবে এই ক্লাসিক ভূতের গল্প বলে। আমি উল্টো কাজ ফেলে গল্প করার জন্য শাস্তি হিসেবে 1 মণ পেঁয়াজের খোসা ছাড়ানোর কাজে লাগিয়ে দিলাম ওকে। একটু পর দেখি বসে বসে কাঁদছে। মনের দুঃখে না, বড় বড় লাল পেঁয়াজের ঝাঁজের জন্য। কে জানে, আমি আর জিজ্ঞেস করিনি, কি দরকার। পরের সপ্তাহে সাগরেদ এক আজব চিজকে ধরে নিয়ে এলো আমার বাসায়। লোকটা খুবই রোগা, অনেকটা দেশের স্বনামধন্য একজন পপ গায়কের মতো। ন্যাড়া মাথা এবং বেশ কিছুটা লাজুক। সাগরেদ বলল, মামা, ওর গুদামে সত্যভূতের গল্প আছে, আপনার ভালো লাগবে, একেবারে বাস্তব অভিজ্ঞতা। ঠিক আছে, ছুটির দিন আমারও গল্প শুনতে আপত্তি নেই, কিন্তু রোগা লোকটা ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে কেন? জিজ্ঞেস করতেই সে বলল, ইয়ে মানে মদ কই। এতই অবাক হলাম যে ভাবলাম ভুল শুনেছি কিনা। সাগরেদ সাথে সাথেই ব্যাখ্যা দিল, না মামা, আমি পরিচিত সবাইকে বলেছি মিলন মামাকে সত্য ভৌতিক গল্প শোনাতে পারলে মামা পেট চুক্তি মদ খাওয়াবে। এতে দোষের কিছু নেই মামা। অনেক বিখ্যাত লেখকও বারে বসে অন্যদের মদ খাওয়াতেন আর তাদের জীবন কাহিনী থেকে গল্পের প্লট সংগ্রহ করতেন। সত্যি কথা বলতে কি, সেই মুহূর্তে আমার ইচ্ছে করছিল সাগরেদটার রক্ত পান করতে। অনেক কষ্টে নিজেকে সংযত করলাম। বের করে আনলাম ঢাউস এক মার্টিনির বোতল। রোগা লোকটা গ্লাস ভর্তি পানীয় হাতে নিয়ে কাহিনী ব্যাখ্যান শুরু করলো। সমস্যা হচ্ছে লোকটা প্রচুর কাশে। গল্পটা প্রায় হুবহু লিখে দিলাম, শুধু প্রতি 2 লাইন পর পর একটু কাশি কল্পনা করে নেবেন দয়া করে। আমার নাম অমুক। প্রতি বছর শীতের ছুটিতে আমি আর আমার বন্ধুরা যে কোনো একজন বন্ধুর গ্রামের বাড়িতে যাই একটু আনন্দ ফুর্তি করার জন্য। বন্ধুরা আমরা মাত্র 6 জন। নামগুলো হচ্ছে, মোটামুটি সবার গ্রামের বাড়িতেই যাওয়া হয়ে গেছে, শুধু একজন বাদে। ওর নাম হচ্ছে তমক। কারণ তমকের গ্রামের বাড়ি আসলে মফস্বলে, গ্রাম বলা যায় না। রেল স্টেশনের একটু দূরেই ওদের একতলা পাকা বাড়ি। তমকের বাবা ছিলেন নামকরা উকিল, কাজেই অনেক মক্কেলকে আরও বেশি মক্কেল বানিয়ে ভালোই পোটলা বানিয়েছেন। এই বাড়িটা শখ করেই বানিয়েছিলেন, কিন্তু পরে শহরেই থেকে গেছেন। বাড়িতে শুধুমাত্র 2জন কেয়ারটেকার থাকে, ওরাই দেখাশোনা করে সব। এক শীতের ছুটিতে রওনা হয়ে গেলাম। বন্ধু তমকের নির্জন এই বাড়িতে ইচ্ছে সপ্তাহখানেক থাকব।
শহরটার নাম বলছি না। মাইক্রোবাস ভর্তি করে দলটা নিয়ে যখন হাজির হলাম তখন মধ্য দুপুর। বাড়িটা দেখে ভালোই লাগলো। 15% জায়গার উপর ছোট্ট বাংলো টাইপের বাড়ি, একতলা। চারদিকে প্রচুর বড় বড় গাছ। শিশু, অর্জুন, সাতিম এই হাবিজাবি। এত পরিমাণে গাছের জন্য জায়গাটা দুপুরবেলাতেই কেমন যেন অন্ধকার লাগছে। পরিবেশটা কেমন যেন অস্বস্তিকর। আমাদের স্বাগত জানাতে কেয়ারটেকার দুজন দাঁত বের করে দাঁড়িয়ে আছে। মধ্যবয়স্ক দুজনেই। লুঙ্গি, হাফ হাতা শার্ট আর গামছা কাঁধে, ট্রেডিশনাল কেয়ারটেকার। বাড়ির ভেতরটা ভালোই। আসবাবপত্র তেমন কিছু নেই, যা আছে তাতে চলে যাবে। বিছানা, কম্বল, রান্নাঘরের তৈজসপত্র এগুলো সব পর্যাপ্ত আছে। ভালোই চলে যাবে 1 সপ্তাহ। একজন কেয়ারটেকারকে টাকা দিয়ে বাজারে পাঠালাম ডিম, আলু, চাল, মুরগি এইসব কিনে আনতে। একটা বিশাল ড্রয়িং রুম, তাতে সোফা, বেড আছে। আরও আছে ছোট্ট দুটো ঘর, বাথরুম একটাই, তবে খুব সুন্দর। কল ছাড়তেই শরবতের মতো ঠান্ডা পানি পড়তে লাগলো। বাথরুমে পেতলের এক বড় বাথটাবও আছে। শহরতলিতে এমন নিঝুম জায়গাতে এত সুন্দর বাড়ি এর আগে কোথাও দেখিনি আমরা। বন্ধুবান্ধব সবাই বেশ হই হল্লায় মেতে উঠছিলাম। এই বিজন পুরী বেশ গরম হয়ে উঠল। রান্না করে খাওয়া শেষ করতে সন্ধ্যা 6টা বেজে গেল। এমনিতে শীতের সন্ধ্যা, তার উপর বাড়ির চারদিকে গাছপালার জঙ্গল থাকায় মনে হচ্ছে রাত হয়ে গেছে। বাইরে ঝিঝি পোকার ডাকও শুনতে পাচ্ছি। সবাই ড্রয়িং রুমে বসলাম। খোলা জানালা দিয়ে ঝুম ঠান্ডা বাতাস আসছে। সবার হাতে চায়ের কাপ। ভালোই লাগছে। কেয়ারটেকার দুজন তাদের জন্য নির্ধারিত কোয়ার্টারে চলে গেছে, বাড়ির পাশেই। শুরু হলো আমাদের তুমুল আড্ডা। বিষয়বস্তু নেই, তবে লক্ষ্য করলাম বন্ধু তমক, মানে যার বাড়িতে এসেছি, অপেক্ষাকৃত সে একটু চুপ মেরে আছে। কারণটা অবশ্য জেনেছি একটু পরেই। শীতকালে দুপুরে খাবার পর আমার একটু ঘুমানোর অভ্যাস আছে। তাছাড়া আজ খুব ভোরে উঠে ব্যাগের নিয়ে যাত্রা শুরু করেছিলাম। স্বাভাবিক কারণে একটু ক্লান্ত লাগছিল আমার। এবং মজার ব্যাপার, জীবনের এই প্রথম আড্ডা মারতে মারতে ঘুমিয়ে পড়লাম আমি সোফাতেই। ঘুম ভাঙলো হঠাৎ করেই, কেন কে জানে। রাত কটা বাজে তাও বলতে পারবো না। বেশ শুনশান চারদিকে, নিঝুম। হঠাৎ অনুভব করলাম কামরাতে আমি একা। আমার বন্ধুদের কেউ নেই। ঘর অন্ধকার। বাইরে থেকে এক ফালি চাঁদের আলো এসে ঘরের মেঝেতে জমাট হয়ে পড়ে আছে চিজ কেকের মতো। তাতে হালকা হালকা দেখতে পাচ্ছিলাম সব। আমাকে একা রেখে কোথায় গেল সবাই? ভাবতে ভাবতে আড়মোড়া ভাঙলাম। হঠাৎ অবাক হয়ে দেখি মেঝেতে কি একটা যেন হামাগুড়ি দিয়ে হাঁটছে। ছোট্ট কি যেন। আরে, এ তো একটা বাচ্চা। একেবারে পিচ্ছি। এখানে বাচ্চা এলো কি করে? সবচেয়ে বড় কথা, বাচ্চাটা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রয়েছে। সেই সাথে ওর মুখের বাইরে প্রায় বিঘতখানেক লম্বা লাল জিভ বের হয়ে লক লক করে ঝুলছে। সে এক ভয়াল দৃশ্য। এবং এবার আবিষ্কার করলাম আমি চিত হয়ে সোফার উপর শুয়ে আছি। তার মানে বাচ্চাটা মেঝেতে নয়, সিলিংয়ের উপর হামাগুড়ি দিচ্ছে, টিকটিকির মতো। অবিশ্বাস্য। প্রচণ্ড আতঙ্কে আমি কেঁপে উঠলাম। এ কি হচ্ছে? এক বিকট দর্শন শিশু, যার চোখ দুটো সাদা, কোনো মনি নেই, মুখটায় লাল রক্তের পোজ দেয়া, হামাগুড়ি দিচ্ছে সিলিংয়ের উল্টো দিকে। ভয়ে হাত পা জমে গেছে আমার। চেঁচিয়ে বন্ধু বান্ধবদের কাউকে ডাকতে পারছি না। শুধু শুনতে পেলাম দূর থেকে কুকুরের ভয়াল একটানা ডাক, যে ডাকে কবর থেকে উঠে আসতে পারে পৈশাচিক আত্মা। হঠাৎ দেখলাম দরজার সামনে কে যেন এসে দাঁড়িয়েছে। ঘোমটা দেয়া এক মহিলা। মহিলা আবার এলো কোত্থেকে? এনে কি কেয়ারটেকার দুজনের কারো বউটৌ? মহিলাকে দেখে সাহস ফিরে পেলাম। কিছু বলতে যাব, দেখি মহিলা উপরের দিকে তাকিয়ে আঞ্চলিক ভাষায় বাচ্চাটাকে ডাকছে, যার অর্থ অনেকটা আয় বাবা ধরনের। বাচ্চাটা দেয়ালের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে নিচে নামলো। তারপর দ্রুত গিয়ে মায়ের কোলে মুখ লুকিয়ে ফেললো।
মহিলা বাচ্চাকে কোলে নিয়ে ঘর থেকে রান্নাঘরের দিকে চলে গেল। যাবার সময় শুধু একবার মুখ তুলে আমার দিকে তাকালো। সে চেহারা আজও আমাকে দুঃস্বপ্নে তাড়া করে। অর্ধেক মুখ ঠিক আছে তার, বাকি অর্ধেক বিকৃত, পচা। একটা চোখ নেই, অর্ধেক ঠোঁট না থাকায় অর্ধেক দাঁত বিভৎসভাবে বেরিয়ে আছে। নাক নেই, সেখানে দুটো ছিদ্র। এত কিছুর পরও শুনলাম মহিলাটি আঞ্চলিক ভাষায় বলছে, ভয় পাইয়েন না, পোলাটা আমার খুব চঞ্চল। আমি ভয় পাইনি, তবে ভয়ের সমুদ্রে সাঁতার কাটছি। যা ঘটছে চোখের সামনে তা যে স্বাভাবিক কিছু না, এটা অন্তত বোঝার মতো মানসিকতা তখনও আছে আমার। রান্নাঘর থেকে গুনগুন করে ঘুম পাড়ানি গানের শব্দ ভেসে আসছে তখন। তড়াক করে উঠে দাঁড়ালাম। এতক্ষণে হাত পায়ের জড়তা কেটে গেছে। দৌড়ে বাইরে চলে এলাম। সমস্ত শক্তি দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে ডাকছি বন্ধুদের, কোথায় গেল হারামজাদাগুলো? অন্ধকারে ভূতের মতো পেছনের জঙ্গলের কোয়ার্টার থেকে বেরিয়ে এলো কেয়ারটেকার দুজন। ভাত খাচ্ছিল বোধ হয়। দুজনের হাতে ডাল জাতীয় কি যেন মাখানো, ডান হাতে। ওরাই ধরাধরি করে বাগানের মধ্যে সিমেন্টে বাঁধানো বেঞ্চিতে বসালো আমাকে। একজন দৌড়ে লবণ গোলানো পানি নিয়ে এলো টিনের হলুদ মগে করে। হাত পা তখনও কাঁপছে আমার। একটু সুস্থের হবার পর প্রথম যে প্রশ্নটা আমাকে করলো ওরা, তা হলো, স্যার ভয় পাইছেন? কিছুক্ষণের মধ্যে বাকি বন্ধুরা ফিরে এলো মাইক্রোবাস ভর্তি করে। সবাই খুশি। গঞ্জের কোনো বাজারে নাকি ব্যাটারি ভেজানো দেশি মদ পাওয়া যায়, খুব সস্তা কিন্তু কড়া। তাই জোগাড় করতে গিয়েছিল একজন মদতি বন্ধুর অনেক অনুরোধের পর। আমি ঘুমাচ্ছিলাম দেখে আর বিরক্ত করেনি, আমাকে রেখেই চলে গেছে। বাড়িতে বিদ্যুতের লাইন ছিল না। টেবিলে একটা মোম জেলে রেখে গিয়েছিল ওরা, সেটাও নাকি জ্বলতে জ্বলতে নিভে গিয়েছিল। তাই অবেলায় ঘুমানোর পর জেগে উঠে কি না কি দেখে ভয় পেয়েছি আমি, অথবা পুরোটাই দুঃস্বপ্ন। সবাই হেসে উড়িয়ে দিল আমার কথা, কেউ বিশ্বাস করলো না। সবাই মদ আর ডাল ভাজা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি একা বাইরে বসে রইলাম। আর যাই হোক তাই বাসার ভেতরে ঢোকার সাহস নেই আমার। সারা রাত শীতের মধ্যে বাইরে থাকলাম আমি, আর বন্ধুরা হাসলো আমাকে নিয়ে। সন্দেহ নেই মস্ত বড় মজার খোরাক দিয়েছি ওদের আমি। রান্নাঘর হতে শুরু করে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো দু এক বন্ধু। না, কিচ্ছু নেই, থাকার কথাও নয়। তবে কেয়ারটেকার দুজন আর বন্ধু তমক, মানে যার বাড়ি, ওদের চেহারা দেখেই বুঝেছি ওরা কিছু জানে। পরদিন খুব সকালে চলে এলাম আমি। বাকি পাঁচজন খুব রেগে গেল আমার উপর। তারপরও আমি একাই স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কিনে একাই বাড়ি ফিরলাম। পুরো এক সপ্তাহ থাকার কথা ছিল ওদের, কিন্তু আমি চলে আসার 2 দিন পর বাকি সবাই একজন দুজন করে চলে এলো। কেন জানি না, তবে শুনেছি সবারই কিছু না কিছু অতিপ্রাকৃত অভিজ্ঞতা হয়েছিল সে বাড়িতে। ফিরে আসার পর অনেক দিন পর্যন্ত আমার দিনরাত্রি ছিল দুঃস্বপ্নে পরিপূর্ণ। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কোনো এক অজানা কারণে আমাদের বন্ধুত্ব ভেঙে গেল। বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা 6 জন। কে কোথায় গেল কেউ জানি না, কেউ কারো খোঁজ খবরও রাখতাম না। ব্যাপারটা বেশ অদ্ভুত বটে। অনেকগুলো বছর কেটে গেল। আমি তখন মাত্র লন্ডন গিয়েছি পড়াশোনার জন্য। একদিন পিকাডেলিতে এক পুরনো বইয়ের দোকানে দেখা হলো বাবলুর সাথে। বাবলু আমাদের 6 জনের একজন। সন্ধ্যায় ওকে নিজের বাসায় নিয়ে এলাম। রাতের খাওয়াটা খাইয়ে দেব, আর আড্ডা মারব। অতীত দিনের চিঠির জাবর কাটব। খাওয়া দাওয়া শেষ হবার পর শুরু হলো আড্ডা। কত কথা যে জমেছিল আমাদের, এবং অমোঘ নিয়তির মতো প্রসঙ্গ উঠল সেই বাড়ি আর সেই সন্ধ্যার কথা। এবং এবার চুপসে গেল বাবুল। পকেট থেকে সিগারেট বের করে সাধলো আমাকে, তারপর নিজে একটা ধরিয়ে চুপচাপ টানতে লাগলো নীরবে।
অনেকক্ষণ কেটে যাবার পর আচমকা জিজ্ঞেস করলো, তুই বাড়ির পেছনে কবর দুটো দেখেছিলি? অবাক হলাম আমি। শিরশির করে উঠল আমার গাটা। মানে কিসের কবর? আবার চুপ মেরে গেল বাবুল। আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তারপর ফিসফিস করে বলল, বাচ্চা আর মেয়ে মানুষটার কবর দেখিসনি? অনুভব করলাম তলপেটের নিচে যেন দৈত্যের একটা হাত খামছে ধরেছে আমার পাকস্থলী। বোকার মতো ফ্যালফ্যাল করে চেয়ে আছি। সিগারেট টানতে টানতে অলস সুরে বলল বাবুল, তুই চলে আসার পর দিন থেকে সবারই কিছু না কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে ওই বাড়িতে। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ, অথচ কেউ ভেতরে নেই। অনেকক্ষণ পর আপনা আপনি খুলে গেল দরজা। গভীর রাতে কে যেন রান্নাঘরে হাঁটে। বাচ্চার হাসির শব্দ শোনা যায়। একঘেয়ে সুরে ঘুম পাড়ানি গান গায় কেউ, ফুঁপিয়ে কাঁদে কেউ। বাথরুমে বাচ্চার পায়ের ছাপ, আরও অনেক কিছু। প্রায় পাগল হবার দশা হয়েছিল আমাদের। একে একে ভয় পেয়ে ভেগে যায় সবাই। সবচেয়ে সাহসী যে আলম, ও কি দেখেছে কে জানে। প্রায় বছরখানেক ভয়ে চমকে চমকে উঠত বেচারা। আমি ভাগি তুই চলে আসার একদিন পর। বিকেলবেলা বাগানের সবচেয়ে কাছের কোণটাতে গিয়েছিলাম শুকনো গাছের ডাল জোগাড় করতে। সন্ধ্যায় আগুনে ঝলসে বনহাঁস খেতাম। তখনই আবিষ্কার করি পুরনো কবর দুটো। গিয়ে ধরি কেয়ারটেকার দুই শালাকে। তলপেটে ঝেড়ে দুটো লাথি মারতেই সব স্বীকার করলো মিসকে শয়তান দুটো। কি স্বীকার করলো? প্রশ্নটা না করে আর পারলাম না। আবার কি? সেরাক করলো বাবুল। অনেক বছর আগে মা আর বাচ্চাটাকে খুন করা হয়েছিল। কোনো এক কেয়ারটেকারের বউ ছিল বেচারি। কে করলো কাজটা? গলা শুকিয়ে গেছে আমার। আমার মনে হয় উত্তরটা আমিও জানি। ধূপ ধূপ করছে বুকের ভেতরে। আমাদের বন্ধু তমকের বাবা, শান্ত গলায় বলল বাবুল। মানে সেই উকিল সাহেব, বাড়ির মালিক। হাঁ করে বসে রইলাম। কেন যেন অবাক হলাম না একটুও। উকিল সাহেব সপ্তাহে একদিন বাড়ির কাজ কত দূর হলো তদারক করতে মফস্বলে যেতেন। তখন সেখানে থাকতো কেয়ারটেকার, তার সুন্দরী বউ আর বাচ্চাটা। তারপর সব যেমন হয়। কেয়ারটেকারকে বাজারে পাঠায় কিছু একটা আনার জন্য। ফাঁকা বাড়িতে বউটাকে ব্যবহার করে উকিল সাহেব। মাথা ঠান্ডা হবার পর বুঝতে পারে ক্ষণিকের উত্তেজনায় কি ভুল করে ফেলেছে। খুন করে ফেলে বউটাকে, এমনকি অবুঝ বাচ্চাটাকেও। নিজের হাতে কবর দেয় বাড়ির পেছনে। আর কেয়ারটেকারকে মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দেয় জেলের ভেতরে। কিচ্ছু হয়নি উকিল সাহেবের। সেই সময়ে সরকারি উচ্চ মহলে যোগাযোগ ছিল তার। এক নিঃশ্বাসে বলে গেল বাবুল। বাড়ি তৈরির পর কেউই থাকতে পারেনি সে বাড়িতে। ভয়ের সব অভিজ্ঞতা হয়েছে সবার। শুধু এই কেয়ারটেকার দুজন টিকে ছিল। কিভাবে যেন তারা জানে সব কিছু। কিন্তু সাহেব তাদের ভালো বকশিশ দিয়ে মুখ বন্ধ রাখে। আজও ফাঁকা পড়ে আছে সে বাড়িটা। উকিল সাহেব কেমন আছেন? আবার প্রশ্ন করলাম। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল বাবুল। বাড়িটা বিক্রি করার জন্য বেশ চেষ্টা করেছিলেন। এক হবু ক্রেতাকে নিয়ে গিয়েছিলেন সেই বাড়িতে। সন্ধ্যাবেলায় কি দেখে যেন ভয় পেয়ে হার্ট ফেল করে মারা গেছেন। আর আমাদের বন্ধু তমক বদ্ধ পাগল এখন। রোগা লোকটার গল্প শেষ হতেই মিনিট খানেক কাশল। তারপর মার্টিনির বোতলটা শেষ করে বিদায় নিল। সাগরেদ জানতে চাইল, মামা কেমন লাগলো কাহিনীটা? একদম সত্যি কিন্তু। তুমি জানলে কি করে? অবাক হলাম। না মামা, ভদ্রলোকের মুখের কথা কি আর নোটারি করে সত্যায়িত করতে হয়? তা কেমন লাগলো? চলবে? একটু ভেবে বললাম। চলে, তবে ঠিক হুবহু না হলে ও এই ধারার আরও কিছু কাহিনী আমি শুনেছি। এরপর সাগদেরটাকে খণ্ড খণ্ড কয়েকটা কাহিনী শুনিয়ে দিলাম। দেখলাম ওর চোখ দুটো পান্তুয়ার মতো বড় বড় হয়ে গেছে। মুখের হায় এত বড় হয়ে গেছে বিস্ময়ে যে অনায়াসে একটা মাঝারি আকারের আনারস আস্ত ঢুকে যাবে। পরের রোববার থেকে শুরু হলো নতুন নতুন গল্পকথকের আগমন। আমার ধারণা এর পেছনে মূল কারণ হচ্ছে আমার দেয়া অঢেল মদের সরবরাহ। কে কবে নানা বাড়িতে প্রস্রাব করতে গিয়ে রাতের বেলা কাকতাড়ুয়া দেখে ভয় পেয়েছে সে গল্প শোনাতেও লোকজন আসা শুরু করলো আমার বাসায়। বুঝলেন ভাই, অমাবস্যা রাইত, চারিদিকে আলকাতরার মতন ঘুটঘুইটা আন্ধার, ইত্যাদি ইত্যাদি।
বাধ্য হয়ে দামি মদের পরিবর্তে সস্তা ওয়াইন কিনে আনতে লাগলাম, যার স্বাদ হুবহু বাচ্চাদের প্রস্রাবের সাথে চিনি মেশালে যা হয় একেবারে সেরকম। তাই সই। গল্পকথক গ্লাসের পর গ্লাস উড়িয়ে দেয় আর জড়ানো গলায় বলতে থাকে ভৌতিক অভিজ্ঞতার কথা। পাগল হবার হবার দশা হলো আমার। সব প্রায় এক কাহিনী। কারো দাদার পোষা দুটি জিন ছিল, নাম কিরামত আর কালামত। এরা প্রত্যেক শুক্রবার রাতে দাদার জন্য রসগোল্লা, সন্দেশ, গোলাপজাম, চমচম চমচম আমিত্তি ইত্যাদি চেনা অচেনা হাজার রকমের মিষ্টি নিয়ে আসতো। দাদা সবাইকে বলে দিয়েছে শুক্রবার রাতে কেউ যেন ছাদে না যায়। একবার দুঃসম্পর্কের এক আত্মীয় শুক্রবার রাতে ছাদে দাঁড়িয়ে ফোনে প্রেমালাপ করছিল। তখন জিন দুটোটাকে 82 শিক্ষা ওজনে চর বসিয়ে দেয়। সেই থেকে আত্মীয়ের মুখ বাঁকা হয়ে গেছে আর জিন দুটো আসা বন্ধ করে দিয়েছে। নইলে গল্পকথক আমাকে মিষ্টি খাওয়াতে পারত। আরেকজন এসে শোনালো তাদের বাড়ি মফস্বল শহরে, অনেক বনেদি বাড়ি। প্রত্যেক অমাবস্যা রাতে বাড়ির ছাদে কিছু অশরীরীর আগমন ঘটে। সারা রাত ধরে চলে হাঁটা চলার শব্দ। কারা যেন যাচ্ছে আসছে। বড় বড় হাঁড়ি পাতিল টানা হেঁচড়ার শব্দ শোনা যায়। বড় পাতিলের ভেতরে নৌকার বৈঠার মতো বড় খুন্তি দিয়ে নাড়াচাড়ার শব্দ পর্যন্ত শোনা যায়। কিন্তু ছাদে গেলে সব শুনশান, কিছু নেই, কাউকে দেখা যায় না। ফিরে এলে আবার শুরু হয় এবং এরপর বাতাসে ভুরভুর করে ভেসে আসে বিরিয়ানি, পোলোয়া ইত্যাদি খাবারের সুঘ্রাণ, অথচ কেউ কোথাও নেই। পরদিন ভোরে ছাদে পাওয়া যায় এলাচি, লবঙ্গ, দারুচিনি এইসব টুকরো টাকরা মশলা, যা গতরাতে ব্যবহার করা হয়েছে। আরেকজনের মুখে শুনলাম তারা একটা সস্তা ফ্ল্যাট ভাড়া করে উঠেছিল শহরতলিতে। খুবই পুরনো বাড়ি এবং বেশ নিঝুম, অতি প্রাকৃত গল্পের জন্য যা দরকার। সেখানে ভদ্রলোক আর তার স্ত্রী মাত্র দুজন থাকত। তারা মাত্র 2 মাস সে বাসায় ছিল, তারপর অ্যাডভান্সের টাকা ফেলে চলে আসে। কারণ এই 2 মাসের প্রতিটা মুহূর্তে তারা অনুভব করেছে তারা ওই বাড়িতে একা নয়, কিছু বা কেউ তাদের সঙ্গে আছে। সেই কিছুটার পায়ের শব্দ পেত তারা। গভীর রাতে বারান্দাতে হাঁটত, বাথরুমের ভেতর ট্যাপ খুলে পানি ছাড়ত, সময় অসময়ে শ্বাস প্রশ্বাস ফেলার শব্দ পর্যন্ত শুনতে পেত তারা। দীর্ঘ 2 মাস এই দৃশ্য দীর্ঘ 2 মাস এই অদৃশ্য তৃতীয় জনের সাথে থেকে পালায় তারা। খোঁজ করে আগের ভাড়াটিয়ার কাছে হুবহু মিলে যায় তাদের অভিজ্ঞতা। এরপরের ভাড়াটিয়া যারা আসে তাদেরও নাকি একই অভিজ্ঞতা হয়। শুধু বাড়িওয়ালা বিরক্ত হয়ে বলে সবাই মিথ্যা গুজব ছড়াচ্ছে। আমার ছুটির দিনটা সত্যি বলতে কি উপভোগই করেছিলাম। তবে শেষের দিকে বিরক্ত হয়ে উঠেছিলাম। ক্রমাগত একই ধরনের কাহিনী চলে আসছিল। একদিন এক ট্যাক্সি ড্রাইভার ভদ্রলোক এলেন, ইয়া মোটা আর কাঠ কয়লার মতো কালো। সিডনি শহরে আছেন দীর্ঘদিন। আগে তিনি দীর্ঘ অনেকগুলো বছর রাতে ট্যাক্সি ক্যাব চালাতেন। তাতে পয়সাটা একটু বেশি পাওয়া যায়, টিপসও, আর ট্রাফিক জ্যামেও কম পড়তে হয়। কিন্তু একবার এক ঘটনার পর তিনি ভুলেও রাতের বেলা ক্যাব নিয়ে বের হন না, বাকি জীবনেও নাকি হবেন না। ঘটনাটা আমাকে বলতে এসেছেন। সেদিন ছিল রোববার। ভদ্রলোক শুরু করলেন তার কাহিনী। আমি সন্ধ্যা 7টায় ক্যাব নিয়ে বের হই। সারা রাত চালিয়ে শিফট শেষ করি পরদিন সকাল 7টায়। সেদিন একটু বেশি শীত পড়ায় রাস্তাঘাট ছিল ফাঁকা। প্যাসেঞ্জার তেমন একটা পাচ্ছিলাম না। তারপরও কফি খেয়ে আর FM রেডিও শুনে সময় বেশ কেটে যাচ্ছিল। সন্ধ্যা 7টা থেকে রাত 11টা গড়িয়ে গেল। আশ্চর্য হলাম, কোনো কাস্টমার নেই। সবাই বাসায় বসে টিভিতে রাগবি খেলা দেখছে নাকি। রাত 11:30টার দিকে অক্সফোর্ড স্ট্রিটের দ্য রক ডিস্কো থেকে বের হয়ে এলো 3 যুবতী।
অপূর্ব সুন্দরী, লম্বা, ফর্সা। তিনজনের পরনে কালো গাউনের মতো হাতকাটা ড্রেস। ককটেল পার্টিতে মেয়েরা যে পোশাকগুলো পরে একরঙা। তিনজনের পেছনের সিটে তিনজনের পেছনের সিটে উঠে বসার পর জানতে চাইলাম কোথায় যাবে। যে জায়গার নাম বলল সেটা নিউ ক্যাসেল ছাড়িয়ে অনেক দূর। বেশ গ্রামের মতো জায়গা, খুবই নিঝুম। অন্য সময় হলে হয়তো গড়িমসি করতাম, কিন্তু আজ ভারে মা ভবানী। না করলাম না। মিটারে ভালোই উঠবে, তারপর $10 ও যদি টিপস দেয়। ক্যাব চলতে লাগলো, আর পেছনে চুপচাপ বসে রইল তিন সুন্দরী। ব্যাপারটা অদ্ভুত, একেবারে পাথর হয়ে আছে। ক্যাবে যারাই বসে তারাই মুখে খই ফুটায়। তার উপর রবিবার রাতে ডিস্কো থেকে ফিরছে। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি তিনজনেরই, নাকি অন্য কিছু? কয়েকবার চুপি চুপি ভিউ মিররে তাকাতেই চোখে পড়ে গেল, দেখলাম এক দৃষ্টিতে চেয়ে রয়েছে তিনজন। কয়েকবার চুপি চুপি ভিউ মিররে তাকাতেই চোখে চোখ পড়ে গেল, দেখলাম এক দৃষ্টিতে চেয়ে রয়েছে তিনজন আমারই দিকে। অদ্ভুত চাউনি, কেমন যেন শিরশির করে উঠল গাটা। একটু ভয়ও পেলাম। গাড়ি চলতে লাগলো। নীরবতা বেশ অস্বস্তিকর লাগছিল, তাই FM রেডিওটা চালু করলাম। সারা সন্ধ্যা যেটা বাজছিল, এখন দেখি উল্টো একটাও স্টেশন ধরছে না, কুই কুই শব্দ করছে। মিনিট খানেক নব ধরে ঘাটাঘাটির পর হাল ছেড়ে দিলাম। এবার গাড়ির ভেতরে কেমন যেন একটা বাজে গন্ধ পেতে লাগলাম, কেমন যেন একটা বোটকা গন্ধ, অথচ আমার খুবই পরিচিত। বেশ করে এয়ার ফ্রেশনার ছড়িয়ে দিলাম গাড়িতে, তেমন একটা লাভ হলো না। সুন্দরী তিনজনের দেখানো রাস্তা ধরেই যাচ্ছিলাম। অনেক আগে এসেছি এখানে, বেশ অচেনা লাগছে সব কিছু। শেষ পর্যন্ত বিশাল এক গেইটের সামনে এসে গাড়ি থামাতে বলল তিন কন্যা। গাড়ি থেকে নেমে চটপট দুজন ঢুকে গেল ফটকের ভেতরে। তৃতীয়জন যে অপেক্ষাকৃত বেশি সুন্দরী, আমার দিকে চেয়ে মদির হাসি হাসল। জানতে চাইল আমি মিনিটখানেক অপেক্ষা করতে পারবো কি না। ভেতর থেকে টাকা এনে পরিশোধ করবে আমাকে। না বলি কিভাবে? এরকম হরহামেশাই হয়। নিশ্চয় ডিস্কোতে গিয়ে সব টাকা উড়িয়ে দিয়েছে। রাজি হলাম। আমার দিকে অদ্ভুত এক চাউনি দিয়ে ফটকের ভেতরে ঢুকে গেল শেষজন। বসে অপেক্ষা করতে লাগলাম। গাড়ির ইঞ্জিন চালুই আছে। সময় চলে যাচ্ছে। দেখতে দেখতে 5-6 মিনিট হয়ে গেল। ক্রমেই অধৈর্য বোধ হতে লাগলো আমার। ব্যাপার কি, কোথায় গেল ওরা? ভালো করে তাকালাম ফটকটার দিকে। বিশাল লোহার তৈরি, বড় শিকল দিয়ে বাইরে বিশাল এক তালা লাগানো, আর ফটকটার দুই দিকে চলে গেছে উঁচু লম্বা এক দেয়াল। সম্ভবত ফটক খুলে কয়েক কদম হেঁটে গেলেই ওদের বাড়ি, ধনীদের বাড়িগুলো যেমন হয়। কিন্তু কোনো আলো নেই কেন? এত বিশাল বাড়িটা অন্ধকারে ডুবে আছে। ব্যাপারটা অবাকই লাগছে আমার। আরও মিনিট দুয়েক বসে রইলাম। দু একটা হর্নের শব্দও করলাম। আশেপাশে কোনো বাড়িঘর নেই, কাজেই হর্নের শব্দে কেউ বিরক্ত হবে না। হঠাৎ করে একটা কথা মনে হতে হৃৎপিণ্ডটা দুটো বিট মিস করলো। ফটকে তো তালা মারা, তাহলে তিন কন্যা ভেতরে ঢুকলো কি করে? তড়াক করে গাড়ি থেকে লাফ দিয়ে নামলাম। দৌড়ে গেলাম ফটকের সামনে। দুহাত দিয়ে ফটকটা ধরে ঝাঁকুনি দিতে দিতে চেঁচিয়ে উঠলাম, হেই, কোথায় তোমরা? মোটা লোহার গ্রিল দিয়ে ফটকটা তৈরি, কাজেই ভেতরে সব কিছুই দেখা যাচ্ছিল। নক্ষত্রের আলো, দূরের ল্যাম্প পোস্টের আলো, আর গাড়ির হেডলাইটের জন্য সব দেখতে পাচ্ছিলাম। ফটকের ভেতরে বিশাল শূন্য জায়গা, কোনো বাড়িঘর নেই। বদলে চারকোনা উঁচু বেদির মতো কি যেন অসংখ্য, আর প্রত্যেকটার উপর সিমেন্ট বা পাথরের তৈরি ক্রুশ। কবরখানা। কেউ নেই, কিচ্ছু নেই। বিশাল এক গোরস্থানের বন্ধ ফটকের সামনে দাঁড়িয়ে আছি আমি একা। আশেপাশে মাইলের মধ্যে কোনো জনবসতি নেই। কিভাবে বাড়ি ফিরেছিলাম সে রাতে আজ আর মনে নেই। তবে বাড়ি এসে জ্বরে পড়ে গিয়েছিলাম। টানা সপ্তাহখানেক পর উঠে ক্যাব চালানো কাজে ইস্তফা দিয়ে একটা হোটেলের থালাবাটি ধোয়ার কাজ নিলাম। এখন মাঝে সাঝে ক্যাব চালাই, তবে শুধু দিনের বেলা। আর রোববার সন্ধ্যার পর
বাসা থেকে বেরই হই না। মোটা কালো লোকটা গল্প শেষ করে চুপ করে রইলেন। অনেকক্ষণ পর নীরবতা ভাঙলাম আমি। জিজ্ঞেস করলাম, আপনার কি মনে হয়, মানে ডিস্কোতে যাবার জন্য ট্যাক্সি ক্যাব পেয়েছিল কোথায় সেই তিন অশরীরী কন্যা? লাল চোখে আমার দিকে তাকালেন। কালু, রেগে গেছেন? না, মদের কারণে চোখ লাল, কে জানে। বিড়বিড় করে কি বললেন ঠিক বুঝলাম না। টলতে টলতে বেরিয়ে রুমের বাইরে। তারপর হরহর করে বমি করে ফেললেন। সেটাই ছিল আমার শেষ গল্প শোনার আসর। বাড়িওয়ালা বুড়োর জন্য আসর বন্ধ করে দিতে হলো। বুড়ো বিরক্ত হয়ে একদিন বলল, তুমি কি সমকামী নাকি? ভয় পেয়ে গেলাম আমি। পাল্টা প্রশ্ন করলাম, কেন কেন? আর এত সুন্দর বিকেলগুলো তুমি ভৌতিক গল্প শোনার নাম করে কতগুলো ছাগল পাগলের সাথে সময় নষ্ট করছো? বিরক্তভাবে বলল বুড়ো। এক পাতাও তো লিখতে দেখলাম না, ইয়াং ম্যান। তুমি সুন্দরী কোনো মেয়ের সাথে রোববার রোববারের বিকেল আর সন্ধ্যাটা তো কাটাতে পারো। তারপর তাকে নিয়ে ডিনারে যেতে পারো। তারপর তাকে নিয়ে থাক থাক, আর বলতে হবে না, বাধা দিলাম বুড়োকে। সত্যিই তো, আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার পাশের রেস্টুরেন্টের সেই সুন্দরী থাই মেয়েটা কতদিন আমার সাথে বাইরে বেরোতে চেয়েছে। আমি ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেছি। না, সকলেই গরল ভেল। আজ থেকে বাদ ভৌতিক গল্পের আসর। হরর গল্প লেখা আমার কাজ নয়। কাজী শাহনুর হোসেনকে একটা ছাতা মাথা ছাতা মাথা বুঝিয়ে দিলেই হবে। পরের দিন একজন ফোন দিল, ভাই, পুরনো ঢাকাতে যে আমরা যে বাসায় থাকতাম, আমার বিছানার নিচে রোজ রাতে একটা মরা লাশ এসে ঘুমাতো। গল্পটা শুনবেন? আমি হতাশভাবে বললাম, ভাই, আপনি তো এখন সিডনিতে, লাশটা ঘুমুক না, অসুবিধে কি? দুদিন পর রেস্টুরেন্টে কাজ করছি। হাতে সের তিনেক রসুন, মাখন দিয়ে গার্লিক সস বানাতে হবে। এমন সময় সাগরেদ হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে বলল, মামা, খবর শুনেছেন? কি হলো? অবাক হলাম। আবার খদ্দেরের খাবার পুড়িয়ে ফেলেছ? আরে রাখেন আপনার খাবার, রেগে গেল শান্তশিষ্ট সাগরেদ। খবর রাখেন আপনি? প্রায় 300-র বেশি অস্ট্রেলিয়ান যে মানুষের রক্ত পান করে। ধারণা করলাম অতিরিক্ত কাজের চাপে সাগরেদের মাথা খারাপ হয়ে গেছে। আমাকে সব জানতা মার্কা হাসতে দেখে প্যান্টের পকেট থেকে একটা কাগজ বের করে আনলো সাগরেদ। কম্পিউটার থেকে প্রিন্ট করা ধরিয়ে দিল আমার হাতে। প্রিন্ট আউটটা পড়তে পড়তে চোখ মুখ কুচকে গেল আমার। মেলবোর্ন শহরের ক্রিস পয়সন নামে এক মহিলা নাকি তার স্বামীকে এতই ভালোবাসে যে ভালোবাসা প্রকাশের জন্য স্বামীর রক্তপান করে মাঝে মধ্যেই। স্বামী বেচারাও এতে কোনো আপত্তি নেই স্বামী বেচারারও এতে কোনো আপত্তি নেই। এটাও ভালোবাসার বহিঃপ্রকাশ। ইন্টারনেট পত্রিকা stuff.co.z জানিয়েছে 300 অস্ট্রেলিয়ান এই রকম রক্তপান করে সঙ্গী বা সঙ্গিনীর। দীর্ঘদিন ধরে গোপনে চলছে এরকম একটি গুপ্তচক্র। ভয়ে শরীরটা ঠান্ডা মেরে গেল আমার। এ আবার কীরকম অনাচিষ্টি। তাকিয়ে দেখি পাশের এক টেবিলে একজোড়া দম্পতি বসে বসে গ্লাস ভর্তি রক্ত পান করছে। ভালো করে তাকিয়ে দেখি, না, একজন টমেটোর জুস আর একজন ব্লাডি মেরি পান করছে। প্রচুর টমেটোর রস, ভদকা আর ওয়েস্টার শেয়ার দিয়ে তৈরি ককটেল আর কি। এমন সময় আমার বাড়িওয়ালা এসে হাজির হলো। সপ্তাহে একদিন বুড়ো এসে এখানে খায়। আমাকে রসুন নিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কী ব্যাপার, রসুন দিয়ে মালা বানিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখবে নাকি? কাউন্ট ড্রাকুলার আজ রাতে তোমার বাসায় আসার কথা বোধ হয়। যেন মস্ত বড় এক কৌতুক বলে ফেলেছে এমন ভাব করে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো বুড়ো। আমি কিছু না বলে প্রিন্ট করা কাগজটা বুড়োর হাতে ধরিয়ে দিলাম। চুপচাপ পড়ল বুড়ো, তারপর রেগে গেল। যত সব ফালতু কথা, বলল সে। দেখো মিলন, তুমি বরং বাংলাদেশি ভূতের গল্প লেখো, কিন্তু ভুলেও অস্ট্রেলিয়ানদের সম্পর্কে আজে বাজে কথা লিখবে না, এই আমি বলে দিলাম। যদি লেখো তাহলে তোমাকে আমার বাড়ি ছেড়ে দিতে হবে। মনে রেখো, এর চেয়ে সস্তায় বাড়ি আর সিডনি শহরে পাবে না। কথাটা বুড়ো মিথ্যে বলেনি। ভাবছি।
সমাপ্ত। গল্প